আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? 2026 ফুটবল বিশ্বকাপ চলছে। কোন তারকা কোন দল সাপোর্ট করে এটা নিশ্চয়ই আপনাদের জানার আগ্রহ আছে। সবচাইতে বেশি আগ্রহ আমার মনে হয় শাকিব খান কোন দল সাপোর্ট করে সেটি জানার আগ্রহ আছে। বুবলি কোন দল সাপোর্ট করছে, অপু বিশ্বাস কোন দল সাপোর্ট করছে। শাকিব খান ৭১ লক্ষ টাকা দামের একটি রোলেক্স ঘড়ি পেলেন। কেন এই মুহূর্তে তাকে ৭১ লক্ষ টাকা দামের একটি রোলেক্স ঘড়ি দেওয়া হলো? কে দিল? কি উদ্দেশ্যে দিল? এবং শাকিব খানই বা কোন ফাঁদে পা দিল? এই সমস্ত কিছু নিয়ে আজকের কন্টেন্ট। চলেন আলোচনা শুরু করি। শুরুতেই বলে দিই, বুবলি ব্রাজিলের সাপোর্টার। তিনি খুব সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে সে এটি জানিয়েছে। শৈশব থেকেই সে ব্রাজিলের সাপোর্টার। ওইদিকে অপু বিশ্বাস একটি ইন্টারভিউতে জানিয়েছেন শাকিব খান আর্জেন্টিনার সাপোর্টার, অপু বিশ্বাস ব্রাজিলের সাপোর্টার। অর্থাৎ শাকিব খান আহ আর্জেন্টিনা এবং তার সাবেক দুই স্ত্রী, বর্তমান স্ত্রী এবং সাবেক স্ত্রী ব্রাজিলের সাপোর্টার। স্বামী আর্জেন্টিনা, দুই বউ ব্রাজিল। হেডলাইনটা কেমন হতে পারে? তার স্বামী আর্জেন্টিনা, সাবেক এবং বর্তমান স্ত্রী ব্রাজিল, এরকম একটা থাম্বনেলও দেওয়া যেতে পারে। থাম্বনেল যেটাই দেই না কেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা বিভক্ত হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ। এখন কেউ যদি আর্জেন্টিনার সাপোর্টার হয় আর সে যদি বুবলির ফ্যান হয়, তাহলে কি বুবলির প্রতি তার ভালো লাগাটা কমে যাবে? আমার মনে হয় না। এটা খেলার জায়গায় ভালো লাগার জায়গায়। বুবলি ব্রাজিলের ফ্যান, এটা জেনে অনেক আর্জেন্টাইন ফ্যান হয়তো এরকম হইতে পারে সে ব্রাজিলের ফ্যান হয়ে গেছে, এরকমও হয়ে যেতে পারে। আবার উপবিশ্বাস ব্রাজিলের ফ্যান, এটা জেনেও অনেক আর্জেন্টাইন ভক্ত ব্রাজিলের ফ্যান হয়ে যেতে পারে। এখন উপবিশ্বাস আর আর্জেন্টিনা দা কুমড়া সম্পর্ক, কিন্তু তারা দুজনই ব্রাজিলের ভক্ত। এখন বাংলাদেশে যদি কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট হয় যে ব্রাজিলের ভক্তরা এখানে আসবে, এবং একটা শাড়িতে সিলেক্ট করা থাকবে, এই শাড়িতে নায়িকারা পাশাপাশি বলবে ব্রাজিলের ভক্ত, বা অন্যান্য, মানে এভাবে সিরিয়াল করে দিবে যে দুইটা মহিলা পাশাপাশি বুঝবে ব্রাজিল ভক্ত। তাহলে ব্রাজিল ভক্ত হিসেবে কিন্তু বিশ্বাস আর বুবলিকে পাশাপাশি বসতে হবে সেখানে গিয়ে। এরকম একটা প্রোগ্রামে গিয়ে ব্রাজিল ভক্ত হিসেবে বুবলি বা বিশ্বাস যদি জানে দুজন ওখানে যাচ্ছে, তাহলে কি কেউ জেনে শুনে ওই প্রোগ্রামে যাবে? আমি জানি না যাবে কিনা। তবে বুবলি ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত, সেটি সে ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছে, এবং অপু বিশ্বাসের ইন্টারভিউ থেকে আমরা জেনে নিয়েছি যে শাকিব খান আর্জেন্টাইন ফ্যান। এখন শাকিব খানকে এইবার জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিক জিজ্ঞেস করেছিল সে কোন দলের ভক্ত, সে টেকনিক্যালি এড়িয়ে গেছে। সে বলেছে সে যেই দল সাপোর্ট করে সেই দল নাকি হারে, এই জন্য সে বলবে না সে কোন দলের সাপোর্টার। বাট বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে গিয়ে শাকিব খান যদি বলে দেয় সে ব্রাজিলের বা সে আর্জেন্টিনার সাপোর্টার, তাহলে তার যে ভক্ত আছে যারা, সে যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়, তার যে ভক্ত আছে যারা ব্রাজিলের সাপোর্টার, তারা একটু মনোক্ষুণ্ণ হতে পারে। শাকিব খান খুব হিপ করে কথা বলেন ইদানিং, এবং খুবই ট্যালেন্টেড একজন অভিনয় শিল্পী। সো দর্শকের মন রক্ষা করার জন্য তিনি এমন কোনো কথা বলবেন না যে কথাটি বললে দর্শক মনোক্ষুণ্ণ হবে। তো দর্শকের মন রক্ষা করবার জন্যই তিনি এই ধরনের উত্তরটা দিয়েছেন। টেকনিক্যালি সেই উত্তরটা এড়িয়ে গেছে, কিন্তু শাকিব খান যে আর্জেন্টিনার ভক্ত সেটা অপু বিশ্বাসের ইন্টারভিউ থেকে আমরা জেনে এসেছি। এখন বিষয়টা হচ্ছে যে শাকিব খানকে যে ৭১ লক্ষ টাকা দামের রোলেক্স ঘড়ি উপহার দিল চ্যানেলের ফরিদুর রেজা সাগর, তার পেছনের মহৎ উদ্দেশ্যটা কি? যদিও এর পেছনের গল্পটা এরকম শোনা যাচ্ছে যে শাকিব খান অনেকদিন যাবৎ রোলেক্সের এই ঘড়িটাই কেনার প্ল্যান করছিল, কিন্তু সময়ের অভাবে কিনতে পারছিল না, এবং এই ইনফরমেশনটা সামহাও ফরিদুর রেজা সাগর সাহেবের কানে যায়, এবং ফরিদুর রেজা সাগর সাহেব ঘড়িটি কিনে শাকিব খানকে একটা ইনভাইটেশনের মাধ্যমে চ্যানেলে নিয়ে গিয়ে একটা প্রোগ্রামের মাধ্যমে তাকে সেটা উপহার দেয়। শাকিব খান যে ফরিদুর রেজা সাগরের চ্যানেলে গেছে, সেইটা যে তারা টেলিকাস্ট করছে, এই টেলিকাস্টে যে বিজ্ঞাপন আসছে, সেই বিজ্ঞাপন দিয়েই তো ৫০-৬০ লাখ টাকা ফরিদুর রেজা সাগর সাহেব আর্ন করে ফেলছে। বাদ বাকি শাকিব খানকে নিশ্চয়ই কোনো একটা চ্যানেল আইয়ের ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে কোনো একটা সিনেমায় তাকে চুক্তিবদ্ধ হতে, বা গল্পে তার
কোনো একটা গল্পে অভিনয় করতে রাজি করানোর ক্ষেত্রে এই ৭১ লক্ষ টাকা দামের রোলেক্স ঘড়িটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। যার ৭১ লক্ষ টাকা দামের একটা রোলেক্স ঘড়ি শাকিব খান উপহার হিসেবে নিবে, তার যদি কোনো একটা সিনেমার প্রস্তাব আসে সেটি তো সে ফিরিয়ে দিতে পারে না, এবং সে ফিরিয়ে দিতে পারবেও না। কিন্তু আমার কাছে মনে হয় শাকিব খান 2.0, যখন শাকিব খান এই অবস্থায় এসে পৌঁছেছে, এই সময় প্রেস টেলিফিল্মের ওই মানে যেই ধরনের গল্প নিয়ে তারা সিনেমা বানায়, সেই ধরনের গল্পের সিনেমা সেমি কমার্শিয়াল বা একটু আর্ট ফিল্ম পাওয়া যেতে পারে। এই ধরনের সিনেমা এই মুহূর্তে শাকিব খানের অভিনয় করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে সেটা একমাত্র শাকিব খানই জানেন আমার মনে হয়। তিনি রাজি হলেও খুব সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্মের কোনো সিনেমায় তিনি কাজ শুরু করবেন না, হয়তো সম্প্রতি দিবেন, শুরু করবেন না, কারণ তার পরপর দুইটা সিনেমা কিন্তু খুব ভালো ব্যবসা করে। প্রিন্স তো একেবারে ডিজাস্টার, রকস্টারও কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে রকস্টার সিনেমাটাও কিন্তু সেই ধরনের ব্যবসা থেকে বঞ্চিত। যদিও এই ঈদে সর্বোচ্চ টিকিট রকস্টারই সেল করছে, এবং রকস্টারের টিকিট যে পরিমাণ টিকিট সেল করছে তার অর্ধেক পরিমাণ টিকিটও অন্য কোনো সিনেমা এককভাবে সেল করতে পারেনি। সেই জায়গা থেকে রকস্টার যে একটা হিট সিনেমা হিসেবে প্রুভ হতে যাচ্ছে, এটা তো মানে ফর শিওর। বাট রকস্টারের প্রযোজক এক ইন্টারভিউতে আফসোস করলো যে রকস্টারের যারা শিল্পী তারা নিজেরাই রকস্টারের প্রচার প্রচারণায় খুব একটা অ্যাক্টিভ ছিল না। তো আমি ব্যক্তিগতভাবে রকস্টারের অনেক শিল্পীকে ইন্টারভিউ করতে চাইছি যারা রকস্টারে অভিনয় করেছে, তারা বলছে তাদেরকে নাকি রকস্টারের টিম থেকে না করে দেওয়া হয়েছে যে রিলিজের আগে কোনো সাংবাদিকের সঙ্গে বা কোথাও ইন্টারভিউ দেওয়া যাবে না। যাই হোক, ক্যামেরার সামনে এসে অনেকেই অনেক কথা বলে, অনেকেই অনেক কিছু ভুলে যায়। আমি রকস্টারের ডিরেক্টরকে বহু আগেই বলছি, ভাই এটা একটা মিউজিক্যাল ফিল্ম, আপনি এখানে মিউজিক্যাল ফিল্ম যেহেতু মিউজিকগুলো আপনাকে অনেক আগে রিলিজ দিতে হবে, এবং এই বিষয়টা রকস্টারের প্রযোজক স্বর্ণা অকুণ্ঠভাবে স্বীকার করে নিয়েছেন যে না, আসলে তাদের উচিত ছিল মিউজিককে, যেহেতু একটা মিউজিক্যাল ফিল্ম, গানগুলো মিউজিকগুলো আগে রিলিজ করে দেওয়া। এবং আরো একটা আহ ভুল রকস্টার করেছে আমি বলবো, সেটা হচ্ছে যে একটা লো বেজের সিঙ্গারকে তারা রকস্টার বলে চালায় দিছে। ভাই রকস্টার বলতে তো আমরা বুঝি আইব বাচ্চুকে, রকস্টার বলতে আমরা বুঝি জেমসকে, রকস্টার বলতে বলে আমরা বুঝি হাসানকে, আর্টসেলকে। সেখানে সানি ভাই মানে যে শিল্পীকে দিয়ে রকস্টার টাইপের গান গাওয়াইছে, ঠিক মানে ওই লেভেলে উঠতে পারে নাই। আপনি যত যাই বলেন ভাই, ওই ভাইবটা কিন্তু দিতে পারে নাই রকস্টারের একটা যে ভাইব, মানে এত নিচু স্কেলে গান গিয়ে যে রকস্টার হওয়া যায়, এটা একমাত্র রকস্টার সিনেমায় দেখায় দিল। এটা আমার মনে হয় রকস্টারের সঙ্গে একটা অবিচার করা হয়েছে। আদারওয়াইজ গল্প, সিনেমাটোগ্রাফি, শুটিং লোকেশন, কালার গ্রেডিং, বিজিএম, সবকিছু, অ্যাক্টিং, সবকিছু ফ্যান্টাস্টিক ছিল। বাট রকস্টারের একটা রকস্টার ভাইব মিসিং ছিল। আমার কাছে রকস্টার খুব ভালো লাগছে। আমি সিনেমা দেখেই পরিচালককে ফোন করেছি, সে ধরতে পারেনি, সে ব্যাক করছে, তাকে আমি জানাইছি খুব ভালো। ফার্স্ট মেকিং হিসেবে আমি বলবো যে দুর্দান্ত করেছে। কিছু ড্রব্যাক থাকে, কিছু ত্রুটি থাকে, সেগুলো প্রথম সিনেমা নির্মাণের ক্ষেত্রে তাকে ধর্তব্য নয়। পরবর্তী সিনেমাগুলোতে সেগুলো চুলচেরা বিশ্লেষণ করবো, তার কি কি ভুল করেছে, কি কি ঠিকঠাক করা দরকার ছিল। বাট প্রথম সিনেমা হিসেবে অনেক কিছুই আমি উপেক্ষা করে গেলাম এবং তাকে অ্যাপ্রিসিয়েট করলাম। এই ধরনের গল্প আমাদের দেশে সে সাহস করে বানিয়েছে, অ্যাটলিস্ট এই জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এনিওয়ে, রকস্টার আস্তে আস্তে আবার একটু ইউটার্ন নিয়ে শুরু করেছে, মানুষ দেখা শুরু করেছে, এবং রকস্টারের সেলও কিন্তু মোটামুটি আগের চাইতে একটু বাড়ছে। দেখা যাক এটা যদি 10 কোটি টাকা টিকিট সেল করে, কালেকশন করে, তাহলে 3 কোটি টাকা ঘরে তুলতে হবে। তারপরেও কিন্তু সিনেমাটা খুব বেশি যে ব্যবসা করবে তা না, ফ্লপই বলা যাইতে পারে। তারপরেও হিটের দিকে কতটুকু যাচ্ছে, ফ্লপের দিকে কতটুকু যাচ্ছে, এটা সময়ই বলে দিবে। ওটিটি সেল আছে, ইউটিউব রিলিজ আছে, অনেক কিছু, টেলিভিশন রিলিজ, সবকিছু মিলিয়ে এটা যদি 10 কোটি টাকা বা 8 কোটি টাকা তুলতে পারে, তাহলে হয়তো এটা হিটের তকমা পাবে সিনেমাটা। লেটস সি।